যদি কখনো শুনেন বিয়ের আগের দিন রাত্রেই মেয়ে তার প্রেমিকের সাথে ভেগে গেল, জিনিসটা শুনতে আপনার কাছে কেমন লাগে? আর ওই মেয়েটা ভেগে যাওয়ার পরে তার জীবনে কি ঘটলো, এইটা নিয়ে আমার আজকের স্টোরিটা। অবশ্যই স্টোরিটা অনেক মেয়ের জীবন পরিবর্তন করতে পারে যদি তারা মনোযোগ সহকারে গল্পটা শুনে। মেয়েটা মানে তার ফ্যামিলিগতভাবে ওইরকম কোনো স্টাবলিশ না, বা তার ফ্যামিলিগতভাবে ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বল। তো যার কারণে মেয়েটার ঘরের মধ্যে তারা 3-4 বোন যারাই ছিল তারা একসাথে মিলে তাদের ফ্যামিলিটাকে চালাইতো। এই সূত্রে মেয়েটা ঢাকাতে যায়, জব করে। ওইখানে জব করার ক্ষেত্রে একটা ছেলের সাথে মেয়েটার পরিচয় হয়, এবং পরিচয় হবার পরে ওই ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক হয়ে যায়। কথা বুঝিয়ে, সম্পর্কের কিছুদিন পরেই মানে এই মেয়েটার সাথে তার ওইখানে যে কলিগরা আছে সবাই মিলে একটা ট্যুর প্ল্যান করে। তো ট্যুরে যখন যায়, ওইখানে মেয়েটার বর্তমান যে বয়ফ্রেন্ড আছে ওই বয়ফ্রেন্ডের একটা ফ্রেন্ডে ওই মেয়েটাকে পছন্দ করে। যখন মেয়েটাকে ওই ফ্রেন্ডও পছন্দ করে, তখন মানে ফ্রেন্ডের সরাসরি গিয়া মেয়েটার কাছে প্রস্তাব রাখে যে আমি তোমাকে পছন্দ করি। তখন এবার মেয়েটা বলে যে আপনি তো জানেন যে আমি আপনার ফ্রেন্ডের সাথে সম্পর্কে আছি, তাহলে আপনি আমাকে প্রপোজ করতেছেন এটা কোন উদ্দেশ্যে? যখন মেয়েটার মুখ থেকে এই কথাটা ফ্রেন্ডে শুনে, মানে তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডে, তখন এবার এই ফ্রেন্ড কি করে, সাথে সাথে মানে ওই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে যায় বলে যে তুই তো অলরেডি ম্যারিড, এই কথাটা কি মেয়েটা জানে? তোর বাচ্চা আছে, তোর সংসার আছে, তাহলে তুই কেমনে একটা মেয়ের সাথে সম্পর্কে আসিস? তারা দুজন বন্ধু মিলে ডিসাইড করলো যে এই মেয়েটার যে বয়ফ্রেন্ড আছে সে মেয়েটার সাথে ব্রেকআপ করে নিবে, এবং যে বয়ফ্রেন্ডের যে ফ্রেন্ড সেই ফ্রেন্ডে মেয়েটার সাথে সম্পর্কে যাবে। মেয়েটা যে বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড এবারে মেয়েটার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিছে, মানে তার সাথে যোগাযোগ এরকম ভাবে আর করতেছিল না। বিকজ মেয়েটার সাথে যখন লাস্ট টাইম তার কথা হয়েছে, তখন ওই টাইমে ছেলেটা বললো যে দেখো আসলে তোমাকে আমার ভালো লাগছে, আর তুমি আমাকে প্রপোজ করছো, তো আমি তোমাকে আর রিজেক্ট করতে পারি নাই, যদিও আমার বউ আছে, তো আমি চাচ্ছি না যে আমাদের সম্পর্কটা আর আগে বাড়ুক। এটা শোনার পরে মেয়েটা আর কোনো কিছু বলে নাই, এবং এখান থেকে ব্রেকআপ হয়ে গেল। দেন মেয়েটা তার বাড়িতে আসার পরে জানতে পারে যে মেয়েটার ফ্যামিলি থেকে মেয়েটার জন্য একটা ছেলে দেখছে, এবং ছেলেটা ছিল মেয়েটার রিস্তায় ফুফাতো ভাই। তো মেয়েটার ওই ফুফাতো ভাইকে কোনো রকমের পছন্দ ছিল না, বিকজ ফুফাতো ভাই নাকি নেশা করতো, আজে বাজে আড্ডা করতো, এই জন্য মেয়েটা তার ফুফাতো ভাইকে পছন্দ করতো না। তো ওই দিন মেয়েটাকে যে একটা ছেলে প্রপোজ করছিল, ওই যে তার বয়ফ্রেন্ডের বন্ধু, সেই ছেলেটা মেয়েটাকে অনবরত টেক্সট করতে থাকে যে দেখো তুমি বিয়ে করিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি মানে এক্সেট্রা অনেক কথাবার্তা বলে, এবং মেয়েটাও একটা সময় গিয়ে গলে যায়। সে ডিসাইড করে যে যেদিন তার বিয়ে ওই দিন রাত্রে সে ওই ছেলেটার সাথে চলে যাবে, বিকজ তার ফ্যামিলি থেকে যে ছেলেটা পছন্দ করছে এটা তার পছন্দ না, এবং যেমন চিন্তাধারা তেমনটাই কাজ করলো। মেয়েটা কি করলো, নিজের বিয়ের দিন রাত্রে ভেগে গেছে সেই প্রেমিকের কাছে। যাক, প্রথম যখন ওই ছেলেটার কাছে গেল, ছেলেটা অনেক সুন্দর করে মেয়েটাকে আপন করে নিছে, এবং তারা বিয়ে শাদী করে অনেক ভালো মতো, তাদের যেমন চিন্তাধারা ছিল তেমনটাই হওয়া শুরু হয়। দেন বিয়ের 2 দিন পরে মেয়েটা তার হাজব্যান্ডের সাথে মানে হাজব্যান্ডের গ্রামের বাড়িতে যায়। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে মেয়েটাকে যখন ঘরের মধ্যে ঢুকায়, তখন বিভিন্ন ধরনের মহিলারা আসে নতুন বউকে দেখতে, এবং এই মেয়েটাকেও দেখতে আসছে। দেখতে আসার পর ওইখানে কয়েকটা মহিলা বলতেছে যে তার আগের বউ থেকে এটা কিন্তু অনেক সুন্দর। এটা শোনার পরে তো মেয়েটার মাথায় বাড়ি পড়ছে যে এটা কি শুনতেছে সে, বিকজ এই ব্যাপারে মেয়েটা কোনো কিছু জানতো না। দেন পরে রাত্রেবেলা সে তার ননদকে, বড় ননদ যে থাকেন, বড় ননদকে জিজ্ঞেস করে যে মানে আপনার ভাই কি প্রথমে বিয়ে করছিল? তখন এবার বড় ননদে বলে দিছে হ্যাঁ, ও তো ভালোবেসে ওইখানেও বিয়ে করছিল, কিন্তু মানে ওই মেয়েটার সাথে তার সংসারটা টিকে নাই, আর ওই মেয়েটার উপর অনেক বেশি নির্যাতন বলেন, অনেক বেশি কিছু করতো। আমার ভাই হলো, আমি সত্যটা বলতেছি, আর এই কারণে ওই মেয়েটা চলে গেছে। এই সব কিছু শোনার পরে মেয়েটার মাথার উপর আসমান ভেঙে পড়ে। সে বুঝতেছিল না যে আসলে ওই টাইমে সে কি ডিসিশন নেবে, বিকজ ঘরে তো তার বিয়ে ছিল, ওই বিয়েটা ভেঙে সেইখানে আসছে এই ছেলেটার সাথে। এখন তার হাতে আর কোনো কিছু করার নাই, এবং সব কিছু জানার পরেও সে ওই ছেলেটার সাথে সংসার করবে এটা ডিসাইড করছে, এবং সংসার জীবনটা ভালোই চলতেছিল সব কিছু। দেন কয়েকদিন পরেই জানতে পারে যে এই ছেলেটা মানে তার হাজব্যান্ড যে, সে আরও একটা মেয়ের সাথে অলরেডি পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে। এটা যখন জানছে, হাতে নাতে ধরছে। এখানে আমি ছোট্ট একটা কথা বলি, দেখবেন যে কোনো মেয়েদের একটা ক্যারেক্টার থাকে, যখন তারা মিথ্যা ধরা পড়ে তাদের শেষ অস্ত্র হচ্ছে কান্না করা। মানে তারা প্রচুর পরিমাণ কান্না করবে, ইমোশনালি কথাবার্তা বলে সামনের জনকে এমব্রেস করে ফেলে। তারা মানে তারা জানে যে তারা রং করছে বা ধোকা দিছে বা চিট করছে, কিন্তু তাদের চোখের পানি দেখে পুরুষ মানুষ গলে যায়। সেম থিং পুরুষের বেলা কি হয়, যখন কোনো পুরুষ সে অন্যায় করতে ধরা পড়ে বা চিট করতে ধরা পড়ে, তাদের মেন অস্ত্র থাকে ওই সামনের জনের গায়ের উপর হাত উঠানো, বিকজ তাদের কাছে আর কোনো কিছু করার থাকে না, বিশ্লেষণও করবে না, বিকজ তারা তো ওই ক্যারেক্টার। এই জন্য
তখন এই মেয়েটার হাজব্যান্ডকে যখন ধরছে, সে একটা মেয়ের সাথে কথাবার্তা বলতেছে, বিষয় যখন জানছে মেয়েটা, এবং হাতে নাতে প্রুফ সহ যখন মেয়েটা ধরছে, তখন মেয়েটার উপর অবিচার শুরু হয়। মেয়েটাকে এমনভাবে করে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এর মধ্যে মেয়েটার বাড়িতে যে বিয়ে শাদী ঠিক হয়েছিল যে ফুফাতো ভাইয়ের সাথে, তখন মেয়েটার পরিবার কি করছে, মেয়েটাকে তো আর বিয়ে দিতে পারে নাই। দেন মেয়েটার যে ছোট বোন ছিল, সেই ছোট বোনের সাথে সেই ফুফাতো ভাইয়ের বিয়ে ঠিক করছে, এবং মেয়েটার যে ছোট বোন ছিল তার একটা শর্ত ছিল যে আমার বোন আমার বাড়িতে যদি আসে তার হাজবেন্ডকে নিয়ে, তাহলেই আমি আপনাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করবো। তো এই জন্য মা বাবার আর কোনো কিছু করার ছিল না। তখন ওই মেয়েটা তার বাড়িতেও আসে এবং ছোট বোনের বিয়েতে অ্যাটেন্ড করে, সব কিছু ঠিকঠাক চলতেছিল। দেন আবার হাজবেন্ডের বাড়িতে আসে, এবং এই সব কিছু চলতে মেয়েটা প্রেগনেন্ট হয়ে পড়ে। এবং যখন মেয়েটা প্রেগনেন্ট ছিল 3 মাসের, তখনও তার হাজবেন্ড পরকীয়াতে আসক্ত, এবং ওইখান থেকে সব কিছু জানার পরও ধরার পরও মেয়েটা কোনো কিছু করতে পারে না, এবং তার প্রথম একটা বাচ্চা জন্ম নিল, মেয়ে সন্তান। এর কয়েকটা বছর পরে মেয়েটা আবার প্রেগনেন্ট হয়, এবং ওই টাইমে তার গর্ভে থাকে একটা পুত্র সন্তান। তো এই সব কিছুর পরও কিন্তু তার হাজবেন্ডের পরকীয়া করাটা বন্ধ হয়নি। সে এমন পর্যন্ত বলছে যে মানে সে কখনো আর পরকীয়া, সে কখনো কোনো মেয়ের সাথে কথা বলবে না। এবং এই সব কিছুতে আপনাদের ভিতর প্রশ্ন থাকতে পারে যে ছেলেটার যে পরিবার ছিল, সেই পরিবার কি জানতো না মেয়েটার উপরে এমন মানে নির্যাতন হইতেছে বা মেয়েটার উপরে এরকম জুলুম করা হইতেছে? ছেলেটার পরিবার সব কিছু জানলেও কোনো না কোনো কারণে মেয়েটাকেই দোষ দিত এবং মেয়েটাকেই ব্লেম করতো। আর মেয়েটা মানে যখনই তার হাজব্যান্ডকে কোনো কিছু বলতো, তার গায়ের উপর হাত ওঠা কনফার্ম। এমন একটা পর্যায়ে মেয়েটা চলে গেছে। এখন যে লাস্টে যে পরকীয়াটা করছে, এটা কেমনে করছে বলি। মানে হাজব্যান্ডে বললো যে আমি আর কখনো অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন ইউজ করবো না, আমি রাত্রেবেলা বাসার মধ্যে আসলে আমি তোমার ফোনটা ইউজ করব, এবং দিনের বেলা আমি জাস্ট একটা বাটনওয়ালা ফোন ইউজ করব, মানে নিজের বউকে বিশ্বাস করানোর জন্য। কিন্তু সেম থিং যখন একদিন মেয়েটা কি করলো, মানে তার ফোনের মধ্যে তার হাজব্যান্ডের নাম্বারটা সেভ করছে নিজের টাচ ফোনে, তখন দেখতেছে যে হাজব্যান্ডের ইমো আসছে। মেয়েটা তো অবাক হয়ে গেল, সে তো টাচ ফোনই চালায় না, তাহলে তার ফোনের মধ্যে ইমো কেমনে থাকবে? এর আগে তো কখনো ছিল না। তো মেয়েটা কি করলো, ইমোটা নিজের ফোনে কানেক্ট করার পর দেখতেছে যে ওইখানে একটা মেয়ের সাথে পরকীয়াতে তার হাজব্যান্ড আসক্ত আছে, এবং ওই মেয়েটার সাথে দেখা সাক্ষাৎ করা বা সবকিছু চলতেছে। কথা বুঝিয়েন, মেয়েটার কিন্তু সংসারের মধ্যে 2টা সন্তান আছে, আর এখনো তার হাজব্যান্ড পরকীয়া করতেছে বা আসক্ত। বা মেয়েটা যখন বলে যে তার বাবার বাড়িতে যাবে, মেয়েটাকে এমনভাবে ঘর থেকে বের করে দেয় যে যাতে কোনোবার আর না আসে। এই পর্যায়ে মেয়েটা চলে গেছে শুধু তার একটা সিদ্ধান্ত ভুলের কারণে। যদি তার মা বাবার পছন্দ করা সেই ছেলেকে বিয়ে করত, হয়তো ছেলেটা বিয়ের আগে করতেছে বা মেয়েটার কোনো তো পছন্দ না, কিন্তু একটা দিক তার ঠিক থাকতো যে তার ফ্যামিলির থেকে সে সাপোর্ট পাইতো। কিন্তু বর্তমানে না সে কারো কাছে সাপোর্ট পাইতেছে, না কেউ মেয়েটাকে সান্ত্বনা দিতেছে, সে তার সর্বোচ্চ হারাই ফেলছে। শুধু কেন? যখন জানছে, বিয়ে যখন করছে, তখনও জানছে যে ছেলেটা অলরেডি একটা মেয়েকে বিয়ে করছে বা তাকে ছেড়ে দিছে, সে অলরেডি ম্যারিড পার্সন ছিল। কিন্তু তারপরে মেয়েটা চিন্তা করলো যে সে সংসারটা করে যাবে। এইখানে তার প্রথম ভুলটা ছিল। এখন আমার কাছে বলতেছে যে ভাই এ পর্যায়ে আমার করণীয়টা কি? দেখো, আমি তোমাকে তো বড় কোনো সাজেশন দিতে পারবো না, শুধু এতটুকু তোমাকে বলতে পারি যে যেহেতু তুমি আগে কাজ করছো বা তোমার কর্মজীবনটা তুমি দেখছো কেমন হয়, তো তোমার সন্তানদের কথা তোমার চিন্তা না করে তুমি ওই ছেলেটাকে ছেড়ে দিয়া, ডিভোর্স দিয়া নিজের মতো করে কর্ম করে খেতে পারো, বা নিজের সন্তানদেরকে নিয়েও কর্ম করে খেতে পারো, কোনো সমস্যা হবে না। বাট কোনো পরকীয়াতে আসক্ত হইও না। এটা তোমার ক্যারেক্টারটাকে ধ্বংস করে দিবে, তোমার যে আত্মসম্মান যেটা আছে এটাও নষ্ট করে দিবে। তার থেকে বরং তুমি বসে সিদ্ধান্ত নিতে পারো বা তোমার ফ্যামিলিকে জানাতে পারো। তোমার ফ্যামিলি যদিও তোমাকে ওইরকম সাপোর্ট করতে পারবে না, বিকজ কেন, তোমার ফ্যামিলি নিজেও ফাইন্যান্সিয়ালি দুর্বল। তারপরও তুমি তোমার ফ্যামিলিকে জানাতে পারো, বলতে পারো যে মানে আমি এই সমস্যার মধ্যে আছি, আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি এখন এখান থেকে বের হতে চাইতেছি। তাহলে অফকোর্স তোমার ফ্যামিলি তোমাকে হেল্প করবে, যেহেতু তুমি কাজ করে আগে খাইছো, এখনও খেতে পারবা। বাট এই সংসারে তুমি সবসময় কষ্ট ছাড়া আর কোনো কিছুই পাবে না, এইটাই দুনিয়ার নিয়ম। বাট সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এখন আমার একটা কথা হলো যে কোনো মেয়ে, আপনারা যারা এরকম সিদ্ধান্ত নেন একটা ছেলেকে দেখার পরে, চিন্তাধারা করে নিয়ে, একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন আসমান আর জমিনে তফাৎ হয়। একটা ছেলে চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা মেয়ে চাইলে সেটা করতে পারে না। তো এই জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাটলিস্ট চিন্তা করে যে তুমি কি করতেছো, না হলে এমন দুর্দশা তোমার জীবন আসবে। এই মেয়েটা বলতেছে যে তার হাজব্যান্ড ঠিকমতো ঘরের বাজার খরচ পর্যন্ত করে না। এমনও দিন গেছে যে ঘরের মধ্যে কোনো কিছু থাকে না, হাজব্যান্ডকে টাকা দিলে ওরা হাজব্যান্ড নিজে উড়ায় ফেলে। মানে মেয়েটা তার ভাইকে বা আত্মীয় স্বজনের কাছে ফোন করে 2-3 হাজার টাকা নিয়ে আসলে ওইগুলো যদি হাজব্যান্ডকে দিয়ে বলে যে বাজার করে নিয়ে আসতে, হাজব্যান্ড ওইটা পর্যন্ত করে না। তো ভাবো এই মেয়েটার পরিস্থিতি এখন বর্তমানে কোথায় আছে।